চাকরির সন্ধানে আসা এক অসহায় মেয়ের দিকে তাকিয়ে যখন শহরের অন্যতম ধনী ব্যক্তিটি বলে উঠলেন, তুমি কি আমার স্ত্রী হবে? তখনকার পরিস্থিতি আপনারা কল্পনাও করতে পারবেন না। এটি কেবল কোনো গল্প নয়, বরং কলকাতার বুকে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য সত্য ঘটনা, যেখানে টাকার অহংকার আর অসহায়ত্বের লড়াই এক অদ্ভুত মোড় নিয়েছিল। শহরের জাঁকজমক থেকে বহু দূরে এক মফস্বল এলাকার শেষ প্রান্তে বাস করত নন্দিনী। এবড়ো খেবড়ো মাটির রাস্তা, জরাজীর্ণ ল্যাম্পপোস্ট আর বর্ষাকালে কাদা ও জলে একাকার হয়ে যাওয়া গলি, এটাই ছিল তার ছোট্ট জগৎ। নন্দিনীর বয়স বড়জোর ২৩ কিংবা ২৪ হবে, কিন্তু তার দু চোখে বয়সের তুলনায় অনেক বেশি ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল। এর মূল কারণ ছিল জীবনের সেই নিষ্ঠুর আঘাত, যা তাকে সময়ের আগেই অনেক বেশি পরিপক্ক করে তুলেছিল। নন্দিনীর বাবা একসময় একটি কারখানায় সাধারণ শ্রমিকের কাজ করতেন, আর মা তো তাকে ছোটবেলায় রেখেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। মায়ের মৃত্যুর পর থেকে নন্দিনীই হয়ে উঠেছিল সংসারের একমাত্র খুঁটি। নিজের পড়াশোনা সে অমানুষিক কষ্ট করে শেষ করেছিল, কখনো বাচ্চাদের প্রাইভেট পড়িয়ে, কখনো দর্জির কাজ করে, আবার কখনো বা প্রতিবেশীদের ছেলেমেয়েদের স্কুলে পৌঁছে দেওয়ার কাজ করে। কিন্তু ভাগ্যের লিখন হয়তো এর চেয়েও কঠিন ছিল। ২ বছর আগে হঠাৎ বাবার প্যারালাইসিস অ্যাটাক হল, শরীরের অর্ধেকটা অবশ হয়ে গেল। সেই সাথে ওষুধের পাহাড়সম খরচ আর ভাড়ার ঘরের চিন্তা, সবকিছু যেন এক নিমিষে নন্দিনীর কাঁধে এসে পড়ল। সেদিন থেকেই নন্দিনী প্রতিজ্ঞা করেছিল যে তাকে এমন একটি চাকরি জোগাড় করতেই হবে যা দিয়ে সে তার মৃত্যুপথযাত্রী বাবাকে বাঁচাতে পারবে। মাসের পর মাস সে কলকাতার বিভিন্ন অফিসের দরজায় কড়া নেড়েছে। কোথাও অভিজ্ঞতার অভাব, কোথাও ইংরেজি বলার দক্ষতা কম, আবার কোথাও বেতন এতই সামান্য যে বাবার চিকিৎসা তো দূরের কথা, ঘর ভাড়াই মেটানো সম্ভব নয়। প্রতিটি প্রত্যাখ্যানের সাথে তার মনের সাহস ভেঙে যাচ্ছিল, কিন্তু বাবার চোখের দিকে তাকিয়ে নতুন করে আশা নিয়ে সে আবার উঠে দাঁড়াত। সেদিনও খুব ভোরে অন্ধকার থাকতেই উঠে নন্দিনী বাবাকে ওষুধ খাইয়ে দিল। তারপর বাবার পা টিপে দিয়ে বলল, বাবা, আজ শেষ চেষ্টা করছি, দেখবে এবার চাকরিটা আমার হবেই। বাবা মুখে কিছু বলতে পারলেন না, শুধু মেয়ের হাতের তালুতে আলতো করে চাপ দিলেন। আর সেই স্পর্শটুকুই ছিল নন্দিনীর মনের জোর। কলকাতার সেই বিশাল অফিস ভবনের সামনে দাঁড়িয়ে নন্দিনীর বুক দুরুদুরু করছিল। কাঁচের আকাশচুম্বী দালান, ভেতরে পা রাখতেই এসির হিমশীতল বাতাস, আর রিসেপশনে দামি পোশাক পরা মডার্ন মেয়েদের দেখে সে নিজের অবস্থান সম্পর্কে আরও বেশি করে সচেতন হয়ে পড়ছিল। সে তার সাধারণ সালোয়ার কামিজ আর ওড়নাটা ঠিক পরে নিয়ে ফাইলটা বুকে চেপে ধরল এবং সাহস সঞ্চয় করে ভেতরে প্রবেশ করল। সে ভেবেছিল হয়তো কোনো এইচআর এক্সিকিউটিভ তার ইন্টারভিউ নেবেন, কিন্তু কেবিলের দরজা খুলতেই সামনের রিভলভিং চেয়ারে বসা মানুষটিকে দেখে সে থমকে গেল। পরনে সাদা শার্ট, হাতে দামি ঘড়ি, শান্ত অথচ তীক্ষ্ণ দৃষ্টি। ইনি যে কোনো সাধারণ কর্মচারী নন তা দেখেই বোঝা যাচ্ছিল। ইনিই ছিলেন এই বিশাল কোম্পানির মালিক অরিন্দম। নন্দিনী বসার অনুমতি পেল এবং ইন্টারভিউ শুরু হল। প্রশ্নগুলো পড়াশোনা ও কাজের অভিজ্ঞতা নিয়েছিল, কিন্তু মাঝে মধ্যেই অরিন্দমের দৃষ্টি নন্দিনীর মুখের ওপর স্থির হয়ে যাচ্ছিল, যেন সে উত্তরের চেয়ে বেশি মেয়েটির অসহায় অবস্থাটা পড়ার চেষ্টা করছিল। অরিন্দম প্রশ্ন করলেন, এত ভালো শিক্ষাগত যোগ্যতা থাকার পরেও আপনি এত সাধারণ একটি চাকরির জন্য কেন আবেদন করেছেন? নন্দিনী কোনো লুকোছাপা না করেই উত্তর দিল, স্যার, আমার চাকরির খুব প্রয়োজন। বেতন কত তার চেয়ে এখন আমার কাছে কোনো একটা কাজ পাওয়াটা বেশি জরুরি। অরিন্দম আবার জানতে চাইলেন, বাড়িতে আপনার কে কে আছেন? তখন নন্দিনীর গলা ধরে এলো। সে বলল, শুধুমাত্র আমার বাবা আছেন এবং তিনি খুব অসুস্থ। ঘরের ভেতর কিছুক্ষণের জন্য পিন পতন নিস্তব্ধতা নেমে এলো। অরিন্দম চেয়ার ছেড়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালেন। বাইরে শহরের যান্ত্রিক ব্যস্ততা আর ভেতরে পরিস্থিতির সাথে লড়াই করা একটি মেয়ে। কিছুক্ষণ পর অরিন্দম ঘুরে দাঁড়ালেন এবং বললেন, আপনি এখন আসতে পারেন। কথা শুনে নন্দিনীর বুকের ভেতরটা ধক করে উঠল। তার মনে হল আজও বুঝি সেই একই ঘটনা ঘটল, আরও একটি প্রত্যাখ্যান। সে হতাশ হয়ে মাথা নিচু করে দরজার দিকে এগোতে লাগল। ঠিক তখনই পেছন থেকে ডাক এলো, দাঁড়ান। নন্দিনী ঘুরে দাঁড়াল। অরিন্দমের গলার স্বর এবার আগের চেয়ে অনেকটাই ভিন্ন ছিল, বেশ গম্ভীর ও ভারী। অরিন্দম বললেন, আমার একটা শেষ প্রশ্ন আছে। নন্দিনী ধীর স্বরে উত্তর দিল, জি স্যার, বলুন। অরিন্দম কোনো ভূমিকা না করেই সরাসরি বললেন, যদি আমি আপনাকে এই চাকরিটা না দিয়ে অন্য কিছু প্রস্তাব করি? নন্দিনী বুঝতে না পেরে বলল, মানে?
ঠিক তখনই সেই শব্দগুলো তার কানে এসে বিঁধল, যা তার পায়ের তলার মাটি সরিয়ে দিল। তুমি কি আমার স্ত্রী হবে? এক মুহূর্তের জন্য নন্দিনীর মনে হল সে হয়তো ভুল শুনেছে। তার মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিল। চোখের সামনে বাবার অসহায় মুখ আর গ্রামের সেই জীর্ণ ঘরটা ভেসে উঠল। তার হাত পা কাঁপতে শুরু করল। তার মনে হল যেন কেউ তার আত্মসম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। সে কাঁপানো গলায় বলে উঠল, আপনি এমন কথা বলার সাহস কি করে পেলেন? আমি এখানে সম্মানের সাথে চাকরি চাইতে এসেছি, নিজের শরীর বা বিবেক বিক্রি করতে আসিনি। অরিন্দম কিন্তু শান্তই রইলেন এবং বললেন, আমি কোনো মজা করছি না বা আপনার সাথে অসভ্যতাও করছি না। আমি কেবল একটি সত্য প্রস্তাব দিয়েছি। নন্দিনীর চোখে জল এসে গেল, যা ছিল অপমান আর রাগের মিশ্রণ। সে বলল, আপনি কোটিপতি হতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে আপনি টাকার জোরে কারো অসহায়ত্ব কিনে নেবেন। অরিন্দম চেয়ারে বসে শান্তভাবে বললেন, আমি কারো অসহায়ত্ব কিনছি না, আমি শুধু একটা সমাধানের পথ দেখাচ্ছি, বাকি সিদ্ধান্ত পুরোপুরি আপনার। নন্দিনী আর কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে এলো। লিফটে নামার সময় তার কান্না আর বাঁধ মানছিল না। নিচে রাস্তায় দাঁড়িয়ে সে নিজেকে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র ও অপমানিত মানুষ বলে মনে করল। চাকরি তো জুটলই না, উল্টো এমন অপমান। সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরল, দেখল বাবার অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়েছে। ডাক্তার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে চিকিৎসার জন্য অবিলম্বে অনেক টাকার প্রয়োজন, নইলে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। সারাটা রাত নন্দিনী এক ফোঁটাও ঘুমাতে পারল না। তার কানে বারবার সেই কথাটাই প্রতিধ্বনিত হতে লাগল, আমার স্ত্রী হবে। সে বুঝতে পারছিল না কাকে বেশি ঘৃণা করবে, সেই অরিন্দমকে যে এই জঘন্য প্রস্তাব দিয়েছে, নাকি নিজের পোড়া কপালকে, যা তাকে এই রাস্তার মোড়ে এনে দাঁড় করিয়েছে। বাইরে শহরের রাত জেগেছিল, আর ছোট্ট ঘরে নন্দিনী বাবার ওষুধের প্যাকেট হাতে নিয়ে ভয়ে কুঁকড়ে বসেছিল। রাত কেটে ভোর হল, কিন্তু তার চোখের ঘুম বহুদূরেই রয়ে গেল। বাবার শ্বাসপ্রশ্বাস কখনো খুব দ্রুত, আবার কখনো খুব ক্ষীণ হয়ে আসছিল, যা দেখে প্রতিবার নন্দিনীর প্রাণ পাখি উড়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। ভোরের আলো ফুটতেই সে দেখল বাবার জ্বর কমার কোনো লক্ষণ নেই। ওষুধের শিশিও খালি, আর পকেটে পড়ে আছে মাত্র কয়েকটা শেষ নোট। সে বুঝতে পারল এখন দেরি করা মানেই বাবাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। হাসপাতালে নিয়ে যেতেই ডাক্তার সাফ জানিয়ে দিলেন যে রোগীকে ভর্তি করা অত্যন্ত জরুরি। ভর্তির টাকার অঙ্ক শুনে নন্দিনীর মাথায় আকাশ ভেঙে পড়ল। সে অনেক অনুনয়ে বিনয় করল, পুরনো বিল দেখাল এবং কথা দিল যে সে চাকরি খুঁজছে ও শীঘ্রই টাকা মিটিয়ে দেবে। কিন্তু কাউন্টারে বসা লোকটির চোখে কোনো দয়া ছিল না। সে নিষ্ঠুরভাবে ফাইল বন্ধ করে বলে দিল, আগে অগ্রিম টাকা জমা দিন, তারপর চিকিৎসার কথা হবে। নন্দিনী বিধ্বস্ত হয়ে বাইরে এসে একটি বেঞ্চে বসে পড়ল। তার হাত থরথর করে কাঁপছিল। সে মোবাইলের কন্ট্যাক্ট লিস্ট ঘেটে দেখল এমন কেউ নেই যার কাছে এত বড় অঙ্কের টাকা চাওয়া যায়। শেষমেশ সে তার বান্ধবী সোমাকে ফোন করল এবং তার গলা শুনেই কান্নায় ভেঙে পড়ে সব খুলে বলল, সেই ইন্টারভিউ, অদ্ভুত প্রস্তাব আর বাবার এই অবস্থার কথা। সোমা সব শুনে কিছুক্ষণ চুপ থেকে বলল, নন্দিনী, আমি জানি এই কথাটা শোনা তোর জন্য মোটেও সহজ নয়, কিন্তু কখনো কখনো জীবন আমাদের এমন সব প্রশ্নের সামনে দাঁড় করায় যার সঠিক বা ভুল উত্তর সাথে সাথে পাওয়া যায় না। সিদ্ধান্ত তোকেই নিতে হবে, আমি শুধু মানসিকভাবে তোর পাশে আছি। ফোন রেখেই নন্দিনী হাসপাতালের জানলা দিয়ে ভেতরে তাকাল। দেখল বাবা মরার মতো বিছানায় পড়ে আছেন, চোখ বন্ধ, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। সেই মুহূর্তটিতে তার মনে হল তার অর্জিত শিক্ষা, সারা জীবনের লালিত স্বপ্ন, আত্মসম্মান সব কিছু এক পাল্লায়, আর অন্য পাল্লায় তার বাবার জীবন। বলা বাহুল্য, বাবার জীবনের পাল্লাটাই ভারী হয়ে গেল। সেই সন্ধ্যায় সে মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিল, যদিও তার মন সেটাকে তখনও পুরোপুরি মেনে নিতে পারছিল না। পরের দিন সকালে সে সেই একই সাধারণ সালোয়ার কামিজ পরল, চুলটা শক্ত করে বাঁধল এবং সেই বিশাল অফিসের দিকে পা বাড়াল। প্রতিটি পদক্ষেপ তার কাছে পাহাড় সম ভারী মনে হচ্ছিল, যেন সে নিজের অস্তিত্বের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছে। রিসেপশনে সেই একই জৌলুস আর ঠান্ডা পরিবেশ। নাম বলতেই তাকে দ্রুত ভেতরে ডেকে নেওয়া হল। অরিন্দম, যার নাম সে এখন জেনে গেছে, শান্ত হয়ে বসেছিলেন, যেন তিনি জানতেন যে নন্দিনী ফিরে আসবেই। তিনি ইশারা করতেই নন্দিনী চেয়ারে বসে মেঝের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ নীরব থাকার পর নন্দিনী নিস্তব্ধতা ভাঙল। আপনি গতকাল যা বলেছিলেন, আমি সে বিষয়েই কথা বলতে এসেছি। অরিন্দম কোনো ভাবান্তর না দেখিয়েই বললেন, আমি শুনছি। নন্দিনী দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি বাধ্য হয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাই না,
যদি আপনি নিছক মজা করে থাকেন তবে দয়া করে এখনই পরিষ্কার করে বলুন। অরিন্দম সোজা হয়ে বসে বললেন, আমি কোনো মজা করিনি এবং আমার কোনো অসৎ উদ্দেশ্যও নেই। আমি যা বলছি সেটা হলো একটি পারস্পরিক সমঝোতা বা চুক্তি। নন্দিনী তিক্ত স্বরে বলল, সমঝোতা? অরিন্দম উত্তর দিলেন, হ্যাঁ, মাত্র 1 বছরের বিয়ে। এই সময়টুকুতে আপনার এবং আপনার পরিবারের সমস্ত দায়িত্ব আমার। বাবার চিকিৎসা, থাকার ব্যবস্থা, সম্মান এবং চাকরি সব পাবেন। বিনিময়ে আপনি কাগজে কলমে আমার স্ত্রী হিসেবে থাকবেন। নন্দিনীর বুক তখনও ধরফর করছিল। সে জিজ্ঞেস করল, তারপর? অরিন্দম বললেন, 1 বছর পর আপনি সম্পূর্ণ মুক্ত। চাইলে চলে যেতে পারেন, কোনো চাপ থাকবে না। নন্দিনী এই প্রথম সাহস করে সরাসরি অরিন্দমের চোখের দিকে তাকাল। সেখানে কোনো লালসা বা অহংকার ছিল না, ছিল কেবল এক গভীর ক্লান্তি। সে জিজ্ঞেস করল, কিন্তু কেন? আপনি তো চাইলেই যে কোনো সুন্দরী ও ধনী মেয়েকে বিয়ে করতে পারেন, তবে আমাকেই কেন বেছে নিলেন? অরিন্দম কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিলেন, কারণ আমার এমন কোনো স্ত্রী চাই না যে আমার টাকা পয়সাকে ভালোবাসবে। আমার এমন একজন মানুষের প্রয়োজন যে চরম বিপদে পড়েও মিথ্যা কথা বলে না। এই উত্তর নন্দিনীকে আরও বিভ্রান্ত করে দিল। তার মনে হল এই লোকটা যেন তার মনের ভেতরটা দেখতে পাচ্ছে। সে নিচু স্বরে বলল, আমার একটু সময় দরকার। অরিন্দম নরম গলায় বললেন, আপনার হাতে সময় খুব কম, তবে সিদ্ধান্ত একান্তই আপনার। নন্দিনী শূন্য মস্তিষ্কে বাইরে বেরিয়ে সোজা হাসপাতালে গেল। সেখানে বাবার অবস্থা তখন আরও খারাপ। ডাক্তার জানিয়ে দিলেন, আজই টাকার ব্যবস্থা না হলে অনেক দেরি হয়ে যাবে। নন্দিনীর চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল। সে বাবার হাত ধরতেই বাবা কষ্টে চোখ খুলে বিড়বিড় করে বললেন, মা রে, নিজেকে কখনো বিক্রি করে দিস না। বাবার এই কথাগুলো নন্দিনীর বুকে তীরের মতো বিঁধল। সে বাইরে এসে করিডোরের দেওয়ালে হেলান দিয়ে বসে নিজেকেই প্রশ্ন করতে লাগল, এটা কি নিজেকে বিক্রি করা নাকি বাবাকে বাঁচানো? মানুষের সম্মান কি কেবল পরিস্থিতি দিয়ে বিচার হয় নাকি তার উদ্দেশ্য দিয়ে? সন্ধ্যা নামার আগেই সে সেই নম্বরে ডায়াল করল। ওপাশ থেকে শান্ত উত্তর এলো, আমি প্রস্তুত। নন্দিনী কান্না চাপা গলায় বলল, তবে আমার কিছু শর্ত আছে। অরিন্দম বললেন, বলুন। নন্দিনী বলল, আমার বাবার চিকিৎসা সবার আগে শুরু করতে হবে। আমাদের মধ্যে কোনো মিথ্যা থাকবে না, এবং যদি কখনো মনে হয় আমি আপনার বোঝা হয়ে গেছি, তবে আমি নিঃশব্দে চলে যাব। উত্তর এলো, মঞ্জুর। পরদিন সকালেই হাসপাতালে বিশাল তোড়জোড় শুরু হয়ে গেল। সমস্ত ফি জমা করা হল, সিনিয়র ডাক্তাররা এসে দায়িত্ব নিলেন এবং বাবাকে একটি ভালো কেবিনে স্থানান্তর করা হল। নন্দিনী সবকিছু দেখছিল যেন এটা অন্য কারো জীবন। বাবার অবস্থা একটু স্থিতিশীল হতেই সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। 2 দিন পর অত্যন্ত সাদামাটাভাবে রেজিস্ট্রি ম্যারেজ হল। না বাজল কোনো সানাই, না থাকল আত্মীয় স্বজনের ভিড়। নন্দিনী কাঁপা হাতে কাগজে সই করল এবং অরিন্দম, যে এখন কাগজে কলমে তার স্বামী, সে বলল, ভয় পাবেন না, আমি আমার কথা রাখব। কোর্ট থেকে বের হওয়ার সময় নন্দিনী আকাশের দিকে দেখল কালো মেঘ জমেছে। তার মনে হল জীবন আকাশ পরিষ্কার হওয়ার আগে হয়তো আরও কিছুক্ষণ বর্ষণ হবে। নন্দিনীর জীবন এখন সম্পূর্ণ বদলে গেল। যে বাড়িতে সে এলো সেটা কোনো সাধারণ বাড়ি নয়, বিশাল এক রাজপ্রাসাদসম বাংলো। উঁচু দেওয়াল, 24 ঘণ্টা নিরাপত্তারক্ষী এবং ভেতরে পিনপতন নীরবতা। সব কিছুই দামি ও চকচকে, কিন্তু তাতে প্রাণের কোনো উষ্ণতা ছিল না। সকালে ঘুম ভাঙলে চোখের সামনে বিশাল ছাদ আর মনের ভেতর এক অদ্ভুত শূন্যতা। সে এখন কারো স্ত্রী, কিন্তু সেই সম্পর্কে নাম ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। অরিন্দম, যাকে সবাই এক সফল কোটিপতি ব্যবসায়ী হিসেবে চেনে, তার সাথে সারাদিনে নন্দিনীর বড়জোর 2-3 বার দেখা হতো। কথা হতো না বললেই চলে। অরিন্দম তার কাজ নিয়ে ব্যস্ত থাকত আর নন্দিনী নিজের জগতে। তবে অরিন্দম তার কথা রেখেছিল। বাবার চিকিৎসা খুব ভালোভাবেই চলছিল এবং ওষুধপত্র সব সময় মতো আসছিল। নন্দিনী রোজ বাবার সাথে দেখা করতে যেত এবং প্রতিবার বাবার চোখে স্বস্তি দেখে নিজেকে বোঝাত, হয়তো এই সিদ্ধান্তটাই সঠিক ছিল। ধীরে ধীরে নন্দিনী সেই বাড়ির নিয়মকানুন বুঝে নিল। কাজের লোকেদের ব্যস্ততা, গাড়ির আসা যাওয়া, অনবরত মিটিংয়ের ফোন। কিন্তু সে একটা বিষয় খুব খেয়াল করল, অরিন্দমের নির্ঘুম রাতগুলো। প্রায়ই গভীর রাত পর্যন্ত অরিন্দমের ঘরের আলো জ্বলত।
কখনো তৃষ্ণা পেলে জল খেতে উঠে নন্দিনী দেখত অরিন্দম একা বারান্দায় দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়ায় নিজেকে আড়াল করে রেখেছে। এক রাতে সাহস সঞ্চয় করে নন্দিনী জিজ্ঞেস করেই ফেলল, আপনি রাতে ঘুমান না কেন? অরিন্দম চমকে উঠে বিষণ্ণ হাসল। তারপর বলল, ঘুম তো বিশ্বাসের সাথে আসে, আর আমি মানুষকে বিশ্বাস করতে ভুলে গেছি। এই উত্তরটি নন্দিনীর মনে গভীর দাগ কাটল। সে কিছু না বলে চুপ করে রইল, কিন্তু সারা রাত ভাবল, সব বিত্তবৈভবের আড়ালে কি এতটাই একাকিত্ব লুকিয়ে থাকে? দিন কাটতে লাগল, আর নন্দিনী নিজেকে অলস বসিয়ে না রেখে সংসারের ছোটখাটো বিষয়ে নজর দিতে শুরু করল। সে কাজের লোকদের সাথে মায়ার সাথে কথা বলত, তাদের সমস্যার কথা শুনত। ড্রাইভারের ছেলে স্কুলে যেতে পারছিল না দেখে নন্দিনী তার ভর্তির ব্যবস্থা করে দিল। মালির স্ত্রী অসুস্থ হলে ডাক্তারের ব্যবস্থা করল। এই ছোট ছোট কাজগুলো তাকে মানসিক শান্তি দিত। মনে হতো সে আবার মানুষ হয়ে উঠছে। একদিন স্টোর রুম পরিষ্কার করতে গিয়ে সে একটা পুরনো ধুলোমাখা বাক্স খুঁজে পেল, যার তালাকা ভাঙা ছিল। ভেতরে কিছু পুরনো ফাইল, ছবি আর একটা ডায়েরি ছিল, যার পাতাগুলো হলুদ হয়ে গেছে। কোনো কিছু না ভেবেই নন্দিনী ডায়েরিটা খুলে পড়তে শুরু করল। কাঁচা হাতের লেখায় পাতায় পাতায় যন্ত্রণার কথা লেখা ছিল। সেই ডায়েরিতে অরিন্দমের অতীত লুকিয়েছিল। কিভাবে সে একসময় মফস্বল থেকে খালি পকেটে শুধু স্বপ্ন সম্বল করে শহরে এসেছিল, কিভাবে দিনরাত পরিশ্রম করে আজ এই জায়গায় পৌঁছেছে, এবং কিভাবে সে তার প্রথম স্ত্রীকে পাগলের মতো ভালোবেসেছিল। কিন্তু টাকা আসতেই সম্পর্কে ফাটল ধরে। যে নারী একসময় অরিন্দমের সাথে মাটিতে বসে চা খেত, সেই নারী একদিন স্পষ্ট জানিয়ে দিল, আমার এই অভাবের জীবন আর চাই না। নন্দিনী পড়তে পড়তে শিউরে উঠল। ডায়েরির শেষ লাইনটি ছিল, আজ আমি প্রতিজ্ঞা করলাম আর কখনো ভালোবাসার জন্য বিয়ে করব না, কারণ ভালোবাসা মানুষকে দুর্বল করে দেয়। নন্দিনীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে প্রথমবার বুঝতে পারল যে অরিন্দম কোনো নিষ্ঠুর পাথর নয়, বরং একজন ভীষণ আহত মানুষ। সেই রাতে সে ডায়েরিটা যথাস্থানে রেখে দিল, কিন্তু তার ব্যবহারে আমূল পরিবর্তন এলো। এখন সে অরিন্দমকে দেখে আর চুপ করে থাকত না, চায়ের কথা জিজ্ঞেস করত, ওষুধের কথা মনে করিয়ে দিত। একদিন সে নিজের হাতে রান্না করে অরিন্দমের জন্য খাবার পাঠাল। অরিন্দম অবাক হয়ে দেখল এবং কিছু না বলে খেয়ে নিয়ে সেই সন্ধ্যায় প্রথমবার বলল, ধন্যবাদ। এই একটি শব্দ নন্দিনীর কাছে অনেক বড় প্রাপ্তি ছিল। বর্ষাকাল এলো। এক সন্ধ্যায় লোডশেডিংয়ে পুরো বাড়ি অন্ধকারে ডুবে গেল। জেনারেটর চালু হতে দেরি হচ্ছিল দেখে নন্দিনী বারান্দায় গিয়ে দাঁড়াল। হঠাৎ অরিন্দমও সেখানে এসে উপস্থিত হল। দুজনে কিছুক্ষণ চুপচাপ বৃষ্টি দেখল। তারপর অরিন্দম বলল, আপনি চাইলে এই বিয়েটা আজীবন শুধু কাগজ কলমেই রাখতে পারেন, আমার আপনার কাছে কোনো প্রত্যাশা নেই। নন্দিনী এবার ভয় না পেয়ে উত্তর দিল, আর আপনি চাইলে নিজেকে অকারণে শাস্তি দেওয়াটা বন্ধ করতে পারেন। অরিন্দম বিস্ময় নিয়ে তার দিকে তাকাল, বলল, আপনি আমার অতীত জানেন না। নন্দিনী ধীর গলায় উত্তর দিল, অতীত জানার প্রয়োজন নেই, বর্তমানের ব্যথাটা অনুভব করাই যথেষ্ট। সেই রাতে দুজনে ঘণ্টার পর ঘণ্টা কথা বলল, কোনো জড়তা বা শর্ত ছাড়াই। নন্দিনী তার গ্রামের গল্প, মায়ের স্মৃতি আর বাবার কথা বলল, আর অরিন্দম প্রথমবারের মতো স্বীকার করল যে সে আবার মানুষকে বিশ্বাস করতে ভয় পায়। দিন যত গড়াতে লাগল, তাদের সম্পর্কটাও বদলাতে শুরু করল। এখন অরিন্দম অফিস থেকে ফিরে সোজা নিজের ঘরে ঢুকে যেত না, বরং নন্দিনীর সাথে দিনের ঘটনা নিয়ে দু-চারটে কথা বলত। একবার অরিন্দম নন্দিনীকে অফিসের একটি অনুষ্ঠানে সাথে যাওয়ার অনুরোধ করল। সেখানে সবার নজর তাদের দিকে ছিল। কেউ অবাক হচ্ছিল, আবার কেউ ঈর্ষান্বিত। কিন্তু নন্দিনী নিজেকে আর ছোট মনে করল না। সে আত্মবিশ্বাসের সাথে অরিন্দমের পাশে দাঁড়িয়ে রইল। সেই রাতে বাড়ি ফিরে অরিন্দম হঠাৎ বলে উঠল, আমি তোমাকে বিয়ে করে খুব বড় ভুল করেছি। নন্দিনীর বুকটা কেঁপে উঠল। সে জিজ্ঞেস করল, কেন? অরিন্দম ভাঙা গলায় বলল, কারণ আমি তোমাকে আমার অতীতের শাস্তির সাথে বেঁধে ফেলেছি। তুমি এসবের যোগ্য নও। নন্দিনী আলতো করে অরিন্দমের হাতের ওপর হাত রাখল। সে বলল, যদি এটা শাস্তিও হয়, তবে হয়তো আমাদের দুজনেরই এই শাস্তির প্রয়োজন ছিল। সেই মুহূর্তে কোনো প্রতিশ্রুতি বা প্রেমের প্রস্তাব দেওয়া হলো না, কিন্তু ঘরের বাতাস বদলে গেল।
সমঝোতার জায়গা দখল করে নিল এক গভীর আপন বোধ। নন্দিনী জানত যে তাদের চলার পথ এখনও মসৃণ নয়। 1 বছরের সেই শর্ত, সমাজের কৌতূহলী দৃষ্টি, অরিন্দমের মনের ভয়, সবকিছুই এখনও অতিক্রম করা বাকি। কিন্তু এখন সে আর একা ছিল না। সে এটাও বুঝতে পেরেছিল যে এই গল্পটা এখন আর কেবল বাধ্যবাধকতার নয়। কোথাও না কোথাও দুটো ভাঙা মানুষ একে অপরের ক্ষতে মলম লাগাতে শিখছে। আর হয়তো এটাই ছিল সবচেয়ে ঝুঁকিপূর্ণ মোড়, কারণ এখন এর সাথে হৃদয়ের অনুভূতি জড়িয়ে পড়েছে। সময় যেন ডানা মেলে উড়তে শুরু করল। নন্দিনী বুঝতেই পারল না কবে সেই 1 বছরের চুক্তির মেয়াদ শেষ হয়ে আসছে। যে বিয়েটাকে সে একসময় নিছক বাধ্যবাধকতা ভেবেছিল, সেটাই এখন তার বেঁচে থাকার অভ্যাসে পরিণত হয়েছে। সেই বিশাল বাড়িতে এখন আর নিস্তব্ধতা তাকে বিঁধত না। সকালে চায়ের সুবাস, সন্ধ্যায় হালকা আলাপচারিতা, আর রাতে মাঝে মধ্যে বারান্দায় চুপচাপ বসে থাকা এখন এই নীরবতা আর বোঝা মনে হতো না। বাবার শরীর এখন অনেকটাই সুস্থ। তিনি হাসি মুখে মেয়ের সাথে কথা বলেন আর আশীর্বাদ করে বলেন, মারে, ভগবান তোকে অনেক সাহস দিয়েছেন। নন্দিনী তখন শুধু মাথা নিচু করে থাকে। সে বাবাকে বলতে পারে না যে এই সাহসের পেছনে কতবার তার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়েছে। এক সন্ধ্যায় অরিন্দম হঠাৎ নন্দিনীকে ফোন করে জরুরি ভিত্তিতে অফিসে আসতে বলল। তার গলার স্বর বেশ গম্ভীর ছিল। নন্দিনী ঘাবড়ে গিয়ে দ্রুত অফিসে পৌঁছল। সেখানে গিয়ে দেখল কনফারেন্স রুমে কিছু লোক বসে আছে, আর তাদের মাঝে একজন দামি পোশাক পরা মহিলা, যার মুখে কঠোরতার ছাপ। নন্দিনীকে দেখা মাত্রই সেই মহিলার চোখে হিংসার আগুন জ্বলে উঠল। ইনিই ছিলেন অরিন্দমের প্রথম স্ত্রী। নন্দিনী হঠাৎ নিজেকে খুব নগণ্য মনে করতে লাগল এবং চুপচাপ এক কোণায় গিয়ে বসল। মহিলাটি কোনো ভনিতা ছাড়াই দাবি করতে শুরু করল যে পরিস্থিতি এখন বদলে গেছে, তাদের ভুল বোঝাবুঝি মিটে গেছে এবং সে তার পুরনো জায়গা ফিরে পেতে চায়। তার প্রতিটি কথায় এমন অধিকারবোধ ছিল যেন এই ঘরে নন্দিনীর কোনো অস্তিত্বই নেই। নন্দিনী অরিন্দমের দিকে তাকাল, কিন্তু তার মুখে কোনো ভাবান্তর দেখা গেল না। মিটিং শেষ হওয়ার পর সবাই চলে গেলে ঘরে শুধু তারা দুজন রইল। নন্দিনী খুব ধীর গলায় বলল, যদি আপনি চান তবে আমি সরে যাব, এমনিতেও আমাদের চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। অরিন্দম ছলছল চোখে তার দিকে তাকিয়ে প্রশ্ন করল, তোমার কি মনে হয় আমি এখনও সেই আগের মানুষটাই আছি? নন্দিনী চুপ করে রইল। কিছুদিন পর কোর্টের তারিখ পড়ল। সেই একই আদালত যেখানে 1 বছর আগে অরিন্দম কাঁপতে থাকা হাতে বিয়ের কাগজে সই করেছিল। আজও সামনে কাগজ ছিল, কিন্তু প্রেক্ষাপট ছিল ভিন্ন, ডিভোর্সের কাগজ। অরিন্দম সব ব্যবস্থা করে রেখেছিল, বাড়ি, প্রচুর টাকা, নিরাপত্তা, সব নন্দিনীর নামে লিখে দিয়েছে। অরিন্দম বলল, এগুলো তোমার অধিকার, তুমি আমাকে যা দিয়েছ তার বিনিময়ে এসব কিছুই না। নন্দিনী চোখের জল ফেলতে ফেলতে না পড়েই কাগজে সই করে দিল। মনে হলো যেন কেউ তার আত্মাটা শরীর থেকে বের করে নিল। ঠিক তখনই দরজা ঠেলে সেই মহিলা মুখে বিজয়ের হাসি নিয়ে ভেতরে ঢুকল এবং বলল, যাক, অবশেষে রাস্তা পরিষ্কার হল। অরিন্দম এবার বজ্র কঠিন স্বরে উত্তর দিল, রাস্তা পরিষ্কার হয়নি, বরং সত্যটা আজ সবার সামনে পরিষ্কার হয়েছে। সবাই চমকে উঠল। অরিন্দম নন্দিনীর দিকে তাকিয়ে সবার সামনে বলল, 1 বছর আগে আমি এক ভীত সন্ত্রস্ত মেয়েকে বলেছিলাম আমার স্ত্রী হবে। সেটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল, কারণ স্ত্রী কোনো চুক্তির বস্তু হতে পারে না। তারপর সে তার প্রথম স্ত্রীর দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে শিখিয়েছ টাকা কি জিনিস, কিন্তু এই নন্দিনী আমাকে শিখিয়েছে মানুষ কি জিনিস। আদালতে পিনপতন নীরবতা নেমে এলো। অরিন্দম তার উকিলকে স্পষ্ট জানিয়ে দিল, এই ডিভোর্স হবে না, এই বিয়ে আমি ভাঙব না। নন্দিনী অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি এসব কি বলছেন? অরিন্দম তার সামনে এসে দাঁড়িয়ে বলল, তুমি যদি চাও তবে মুক্ত হয়ে চলে যেতে পারো, কিন্তু যদি তোমার মনের কোনো এক কোণেও এই সম্পর্কটার জন্য একটু জায়গা থাকে, তবে এবার আমি ভিক্ষা চাইব না, বরং অধিকার নিয়ে সত্যিটা বলবো, আমি তোমাকে ভালোবাসি। নন্দিনীর কাছে মুহূর্তটি স্বপ্নের মতো মনে হল। তার মনে পড়ল সেই প্রথম দিন, সেই অপমান, সেই বাধ্যবাধকতা। আর আজ অরিন্দম তার সামনে দাঁড়িয়ে আছে কোনো অহংকার বা শর্ত ছাড়াই। অরিন্দম কাঁপতে থাকা হাতে ডিভোর্সের কাগজগুলো ছিঁড়ে ফেলল। আদালতের বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। নন্দিনী সেই বৃষ্টিতে দাঁড়িয়ে কাঁদছে, কিন্তু এই কান্না সুখের। অরিন্দম এসে তার হাত ধরল এবং প্রথমবার সেই হাতের স্পর্শে এক অদ্ভুত উষ্ণতা অনুভূত হল। কয়েক মাস পর সেই একই অফিস, কিন্তু এবার নন্দিনী সেখানে কোনো সাধারণ কর্মচারী নয়, বরং একজন সম্মানিত ও আত্মবিশ্বাসী মহিলা হিসাবে দাঁড়িয়েছিল। অরিন্দম নিজের পায়ে দাঁড়াতে শিখেছে, আর নন্দিনী এখন আর শুধু কারো স্ত্রী নয়, সে নিজের এক স্বতন্ত্র পরিচয় তৈরি করে নিয়েছে। গল্পটা এখানেই শেষ নয়, তবে এখান থেকে একটা ধ্রুব সত্য বোঝা যায়।
কখনো কখনো জীবন আমাদের এমন এক কঠিন মোড়ে এনে দাঁড় করায় যেখানে ঠিক আর ভুলের সীমানা ঝাপসা হয়ে যায়। কিন্তু যদি মানুষের উদ্দেশ্য সৎ থাকে, তবে ভুলভাবে শুরু হওয়া যাত্রাও সবচেয়ে সুন্দর গন্তব্যে পৌঁছতে পারে। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনি যদি নন্দিনীর জায়গায় হতেন, তবে কি আপনিও একই সিদ্ধান্ত নিতেন? পরিস্থিতির চাপে তৈরি হওয়া সম্পর্ক কি আদৌ সত্যিকারের ভালোবাসায় রূপ নিতে পারে? যদি এই গল্পটি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে, তবে এটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। এমনই সব জীবনমুখী ও হৃদয়স্পর্শী গল্পের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা লাইক করবেন। এখানে গল্প শুধু শোনানো হয় না, হৃদয় দিয়ে অনুভব করানো হয়।